শুভেচ্ছা। বাংলায়নের প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে মোট লোডশেডিং এর ৯৬% গ্রামে, মানুষের তোপের মুখে পল্লী বিদ্যুৎ। নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা, বহাল থাকছে সংকোচনমূলক নীতি। বঙ্গোপসাগরে গ্যাসের বড় মজুদ পেয়েছে মিয়ানমার, নিয়মিত উত্তোলন করছে ভারত। বাংলাদেশ কেন পাচ্ছে না, উঠছে প্রশ্ন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের চলমান বিদ্যুৎ সংকটের প্রায় পুরো চাপই গিয়ে পড়ছে গ্রাম অঞ্চলের উপর। জাতীয় গ্রিডের ঘাটতি মেটাতে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর আওতায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এতে মফস্বল ও গ্রাম অঞ্চলে চরম ক্ষোভ তৈরি হয়েছে। গ্রাহক অসন্তোষের লক্ষ্যবস্তু হচ্ছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। বিভিন্ন জেলায় কর্মীদের মারধর, অবরুদ্ধ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। হামলা ও ভাঙচুর করা হচ্ছে উপকেন্দ্র ও কার্যালয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB ও পাওয়ার গ্রিড বাংলাদেশ PGCBর তথ্য অনুযায়ী গত ২৮ জুন রাত ৮টায় সারা দেশে যখন ২,৬৮৮ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছিল, তার মধ্যে ২,৫৯২ মেগাওয়াটই ছিল REBর আওতাধীন এলাকায়। অর্থাৎ ওই সময়ে দেশের মোট বিদ্যুৎ ঘাটতির প্রায় ৯৬%ই সইতে হয়েছে গ্রামাঞ্চলের মানুষের। লোডশেডিংয়ের কারণে মাঠ পর্যায়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি তুলে ধরে গত ২৮ জুন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে REB। সেখানে বলা হয়েছে কোনো কোনো এলাকায় ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। এর জেরে দেশের অন্তত ১০টি জেলার ১৪টি স্থানে উপকেন্দ্রে হামলা, দায়িত্বরত কর্মীদের মারধর, অফিস ঘেরাও ও ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। PGCBর হিসাব বলছে, গত কয়েকদিনে মধ্যরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত লোডশেডিংয়ের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। গত ২৮ জুন রাত ২টায় চাহিদা ছিল ১৬,৫০৪ মেগাওয়াট, সরবরাহ ১৩,০৭৩ মেগাওয়াট এবং লোডশেডিং ছিল ৩,৪৩১ মেগাওয়াট। গত ২৯ জুন রাত ২টায় চাহিদা ছিল ১৬,২৮২ মেগাওয়াট, সরবরাহ ১৩,৪৫৪ মেগাওয়াট এবং লোডশেডিং ছিল ২,৮২৮ মেগাওয়াট। তবে গতকাল রাত থেকে সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে লোডশেডিং কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার ১০% অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ১১.৫% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ৭.৫% বহাল রাখা হয়েছে। এই সময় বৈশ্বিক সংকট মোকাবিলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৩০ জুন রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম হলরুমে এই মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, মূল্যস্ফীতি এখনও অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই আগামী ৬ মাসের সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে দেশে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ১১.৭% হয়েছিল। ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে তা ২০২৬ সালের মে মাসে কমে হয় ৯.৪%। যদিও এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক, তবে তাদের মতে মূল্যস্ফীতি এখনও স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। নতুন মুদ্রানীতিতে আবারও স্পষ্ট করা হয়েছে, বিনিময় হার হবে বাজার নির্ভর। বাংলাদেশ ব্যাংক মনে করছে, বাজার ভিত্তিক বিনিময় হার রপ্তানি প্রতিযোগিতা বাড়াবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং প্রবাসী আয় বৃদ্ধিতে সহায়তা করবে। মিয়ানমার সম্প্রতি ৯৫ TCF এর একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এশিয়ার এই অঞ্চলে এর আগে কখনো এত বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি। মিয়ানমারের এই আবিষ্কারে আবারও আশার আলো দেখতে পাচ্ছে বাংলাদেশ। ভারত এবং মিয়ানমারের কোল ঘেঁষে থাকা দেশীয় ব্লকে বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কারের আশা করছেন ভূতাত্ত্বিকরা। বাংলাদেশের বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে
বিভিন্ন ভূতাত্ত্বিক সমীক্ষা ও সরকারি পরিকল্পনায় নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের রাখাইন বেসিনে বড় আকারের গ্যাস আবিষ্কার বাংলাদেশের অবসর অঞ্চলেও একই ধরনের ভূতাত্ত্বিক কাঠামো থাকার সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। তবে বাংলাদেশের অংশে এখন পর্যন্ত কোনো বড় বাণিজ্যিক গ্যাস ক্ষেত্র নিশ্চিতভাবে আবিষ্কৃত হয়নি। মিয়ানমারের সবচেয়ে বড় অবসর গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম সুয়ে গ্যাস ফিল্ড বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমার খুব কাছাকাছি রাখাইন বেসিনে অবস্থিত। এই একই ভূতাত্ত্বিক অঞ্চলে সেউই ফু ও মিয়া গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। এগুলো একই গ্যাস সিস্টেমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব ক্ষেত্র একটি বিস্তৃত ভূতাত্ত্বিক গ্যাস বলয়ের অংশ, যা বাংলাদেশের সমুদ্র অঞ্চলের কাছাকাছি বিস্তৃত। অপরদিকে মিয়ানমারের দক্ষিণ অংশে অবস্থিত ইয়েতাগুন এবং ইয়াদানা গ্যাস ক্ষেত্রগুলো বঙ্গোপসাগরের বৃহত্তর গ্যাস ক্ষেত্রের অন্তর্ভুক্ত হলেও সেগুলো তুলনামূলক বাংলাদেশের সীমান্ত থেকে কিছুটা দূরে অবস্থিত। একই সঙ্গে বঙ্গোপসাগরের অবসর অংশে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন এলাকা হল কৃষ্ণা গোদাবরী বেসিন, যা অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থিত। এই বেসিনের গভীর সমুদ্র ব্লকগুলোতে একাধিক বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সমুদ্র সীমার ভেতরে থাকা অবসর ব্লকগুলোতে সম্ভাব্য গ্যাস মজুতের সম্ভাবনা রয়েছে। এখনো পুরোপুরি প্রমাণিত নয়, তবে এগুলোকে সম্ভাব্য সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে 2024 সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। তখন 7টি বহুজাতিক কোম্পানি দরপত্র কিনলেও কেউই তা জমা দেয়নি। তখন পরিত্যক্ত ঘোষণা করা হয় বিডিং রাউন্ড 2024। পরবর্তীকালে এর কারণ অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির সুপারিশে পিএসসি 2026-এ একাধিক সংশোধনী আনা হয়। এতে গ্যাসের দাম নির্ধারণে 5 বছরের গড় বাজার দর বিবেচনা এবং তথ্য প্যাকেজের মূল্য 50% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবারের দরপত্রে বেশি সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতে 2012 সালে মিয়ানমার ও 2014 সালে ভারতের সঙ্গে সাগর সীমানা বিরোধ নিষ্পত্তির পর মোট 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের। কিন্তু 12 বছরেও সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে 56 মিনিটের সমতা আনে কার্লো আনচেলত্তির দল। হেডে গোল করেন কাসেমিরো। তবে ম্যাচে ব্রাজিলের সেরা মুহূর্তটি এসেছে যোগ করার সময়ের 6 মিনিটে। গিমারাইজের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠিয়ে ব্রাজিলকে উৎসবে ভাসান মার্তিনেল্লি। অবশেষে যোগ করার সময়ের 11তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। জাপানের বিপক্ষে ব্রাজিল জিতল 2-1 গোলে, উঠে গেল শেষ 16। নাটকীয় টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে 4-3 গোলে হেরেছে। এর আগে দুই দলের 120 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হয়েছিল। বোস্টনে জার্মানি প্যারাগুয়ে ম্যাচের পথেই এগোচ্ছিল মন্তেরেইয়ে নেদারল্যান্ডস মরক্কো ম্যাচ। বোস্টনে যেমন নির্ধারিত সময় 1-1 গোলের ড্র দেখার পর অতিরিক্ত সময় আর গোল হয়নি, তারপর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। মন্তেরেইয়েও ঠিক তাই। তবে টাইব্রেকারে যে মিসের মহড়া দিয়েছিল দুই দল, সেটা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত মহানাটকীয় এই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে 3-2 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 উঠেছে মরক্কো। টাইব্রেকারে 3টি শট মিস করে নেদারল্যান্ডস। তাদের দ্বিতীয় শট জাস্টিন কলুইভার্ট পোস্টে মারেন। চতুর্থ শটও পোস্টে মারেন কুইন্টেন টিম্বার। ক্রিসেন্সিও সামারভিলের 5ম শটটি ঠেকান মরক্কো গোলকিপার ইয়াসিন বুনো। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 1 বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কৃষিজাত পণ্য আমদানি 56.15% বেড়েছে। 2024 সালে যেখানে দেশটি থেকে $774.89 মিলিয়ন আমদানি হয়েছিল, 2025 সালে তা বেড়ে দাঁড়ায় $1.21 বিলিয়ন। অর্থাৎ 1 বছরের ব্যবধানে কৃষি পণ্যের আমদানি বেড়েছে $435.1 মিলিয়ন, বা প্রায় 5,439 কোটি টাকার।
এটি বিগত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত পণ্য আমদানিতে সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড। এর আগে 2018 সালে দেশটির থেকে সর্বোচ্চ $1.05 বিলিয়ন এবং 2020 সালে $1.02 বিলিয়ন পণ্য আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শীর্ষ আমদানি পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন, তুলা, গম, চাল, ভুট্টা, সয়াবিন খৈল, উদ্ভিজ্জ তেল প্রভৃতি। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। হারারের টেস্টের শেষ দিনের লড়াইটাও দীর্ঘস্থায়ী হল না বাংলাদেশের। ব্যাটিং ধসের ধারাবাহিকতা থামাতে না পেরে এক ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হেরে গেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে 25 বছর পরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে আবারও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। টস হেরে প্রথম ইনিংস ব্যাট করতে নেমে 140 রানে অল আউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে ইনোসেন্ট কাইয়ার 140 রানের উপর ভর করে 410 রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। এছাড়া ওয়েসলি মাদভিরে 77, ক্রেইগ আরভিন 60 এবং ব্রায়ান বেনেথ করেন 59 রান। 270 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয় 185 রানে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল। ধন্যবাদ।